ব্যতিক্রমী উদাহরণ কয়েকটা ছিল, যেমন তপন দত্তর মৃত্যুর পরে পরিবেশবিদ ছিলেন বালিতে, তারপরে তার স্ত্রী কিন্তু প্রতিমা দত্ত লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি প্রার্থী হয়েছিলেন, রাজনৈতিক আঙ্গিনায় ঢুকেছিলেন, কিন্তু নির্দল প্রার্থী হয়েছিলেন, বাম কংগ্রেসের সমর্থিত নির্দল প্রার্থী রমজিৎ থেকে পরাজিত হয়েছিলেন। কিন্তু যে প্রশ্নটা আপনি জাস্ট রাখছিলেন যে তাহলে শেষ পর্যন্ত কি ভবিতব্য রাজনীতির মধ্য দিয়ে কি আমাদের ন্যায় বিচার পেতে হবে? ন্যায় বিচার কিন্তু রাজনীতিও দিতে পারেনি। রিজওয়ানুর ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফয়দা লুটেছে, রিজওয়ানুর মৃত্যুতে যারা দায়ী ছিল সেই অফিসাররা কিন্তু আজকে বড় বড় প্রমোশন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলে, একেবারে জ্ঞানবন্ত সিং থেকে শুরু করে একের পর এক। আপনার মনে থাকতে পারে যে সমস্ত পুলিশ আধিকারিকরা ওই নন্দীগ্রামের আন্দোলনের সাথে সরাসরি অভিযুক্ত ছিলেন ওই গণ আন্দোলনে, তাদেরকে পরবর্তী সময় প্রমোশন দেওয়া হয়েছিল। আপনার মনে থাকতে পারে যে তাপসী মল্লিকের মৃত্যু এবং তার পরবর্তী সময় কিন্তু তার বাবা বা মা কিন্তু ন্যায় বিচার পায়নি, তারা সরাসরি অভিযোগ করেছে। আমি একটার পর একটা উদাহরণ আপনাকে দিতে পারি। রাজনীতিবিদরা এদেরকে ব্যবহার করে, কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচার এরা দেয় না। বা একটু অন্যভাবে বললে রাজনীতি সেই আশাটা যোগায় যে আমার কাছে এলে হয়তো ন্যায় বিচার পাবে, কিন্তু আলটিমেটলি দেয় না। এখানেই যদি এই উদাহরণগুলোকে কার্যকরীভাবে ধরে নেওয়া হয়, তাহলে আমাদের পূর্বতর যে বক্তব্যগুলো ছিল যে বিচারকদের ওইভাবে চলে যাওয়া, সেটাও তাহলে একই রকম ভাবে বলা উচিত আর কি, সমান্তরাল ভাবে বলা উচিত। অন্যদিক থেকে যখন বিচারকদের কিভাবে চলে যাবে, বিচারকদের ক্ষেত্রে বিচারকরা যখন সিটিং বিচারক চলে যাচ্ছেন একটা রায় দিয়ে, এবং তারা যখন এমপি হয়ে যাচ্ছেন, তাহলে তারা যে রায়গুলো দিয়েছেন সেটা স্ক্যানারে কেন আসবে না? এবং সেটা অবশ্যই সেটাই বলছি আমি বলছি। তাহলে একই নিঃশ্বাসে বলো যে যখন উনি বলেছেন ডিজি রিটায়ার করে সঙ্গে সঙ্গে রাজ্যসভায় চলে যায়, যে কোনো সিদ্ধান্ত তিনি নিয়েছেন না সব স্ক্যানারে আসা উচিত। আমি কি বলছি, উত্তর চাই, ইতিমধ্যে উত্তর উনি বলেছেন, উনি তো বলে দিয়েছেন, উনি বলেছেন বলে তো বাকিটা বললাম। সারদা থেকে সমস্তটা সিদ্ধান্ত স্ক্যানারই হওয়া উচিত। স্যার অর্ধেক বললেন, অর্ধেকটা বললেন না, সেটা বললাম। নাগরিক সমাজ অর্ধেক বলে না, নাগরিক সমাজ অর্ধেকই বললে। না আমি তুমি রাজীব কুমারটা বলছো না, তুমি বিচারপতিটা বলছো। যেহেতু আগে আলোচনাটা হয়েছে, যদি না হতো আমি এটা বলতাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ধেকটা থাকলে রাজীব কুমার অর্ধেকটা। হ্যাঁ, দর্শকগণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি অর্ধেকটা বলছি না, যেহেতু কেউ একজন অর্ধেক বলেছেন, বাকি অর্ধেকটা ফুলফিল করে দিলাম। আমি কখনো ওটা অস্বীকার করিনি। শেষ করবো। ক্ষমতা নিয়ে কথা বলেন, ক্ষমতা নিয়ে কেন বলেছি যখন ন্যায় বিচারের জন্য আইন, আদালত, বিচারক, সংবিধান কোনোটাতে আপনি ভরসা রাখতে পারছেন না, তাহলে আপনি প্রমাণ করুন ক্ষমতায় এসে। তাহলে উনিও তো সেই অর্ধেকটাই বলেন। তাহলে নাগরিক সমাজ যদি এরকম হাফ ট্রুথ বলার চেষ্টা করেন, তাহলে সেই নাগরিক সমাজের উপর ভরসা কি করে থাকবে? তুমিও তো নাগরিক সমাজের অংশ। আচ্ছা, বিশ্বনাথ চক্রবর্তী অভিজিৎ গাঙ্গুলির অংশটা বলছেন না, শুধু রাজীব কুমারেরটা বলছেন। না আমি কথা বলছি। আর প্রদীপ তো রাজীব কুমারেরটা বলছেন না, শুধু অভিজিৎ গাঙ্গুলিটা বলছেন। দুটো জুড়ে দিলে গ্লাসটা ফুল হবে। একটা ছোট্ট প্রশ্ন থাকবে, আমি জাস্ট একটু পার্থক্যটা বলার জন্য বলছি যে একটা ধরুন বিজেপির বিরুদ্ধে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা অভ্রকে না করে এখন তো অভয়ের মায়ের কাছে এই প্রশ্নটা যাবে যে আরজিকর কাণ্ডের সঙ্গে দুর্নীতির সাথে জড়িত যে ফাইলগুলো ছিল, সেগুলো কেন্দ্রীয় সরকার শাসিত যে সংস্থাগুলো মোটের ওপর যেভাবে আমরা রিলেট করি, সেইগুলো ঠান্ডা ঘরে চলে গেল কেন? এই প্রশ্নটা যখন অভ্রর কাছে যাবে, অভ্র যেভাবে উত্তর দেবে, তার মাকেও কিন্তু এখন বিজেপির প্রার্থী হিসেবে সেই একই উত্তরটা, আমি উত্তর দিই স্যার। একটা জিনিস তো অস্বীকার করার জায়গা নেই যে আরজিকর কাণ্ডে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছিল, এবং দ্বিতীয়ত প্রাতিষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস জড়িত ছিল। নয়তো ডক্টর সন্দীপ ঘোষ, যে পরবর্তীকালে নাকি ডক্টর থাকে না, একটু বলে নি দাদা, কিন্তু পরবর্তীকালে ধরা পড়েছে। ঠিক আছে, ধরা পড়েছে, তৃণমূল যে জড়িত আছে, তাহলে সিবিআই প্রমাণ করতে পারেনি কেন? সিবিআই প্রমাণ করতে পারেনি কেন? তাহলে সিবিআই এর স্ক্যানারটা কেন আসবে? কেন ট্রান্সফার দিল? আমি বলছি যে কোথাও গিয়ে ইডি সিবিআই চূড়ান্ত ব্যর্থ হওয়ার ফলে আজকে ওরা সন্দীপ ঘোষকে ট্রান্সফার করেছিল কেন? সেই সন্দীপ ঘোষকে ট্রান্সফার নিয়ে কথা হয়েছে, কিন্তু তারপরে আবার দুজনে একই সঙ্গে দুটো সত্যি বলছে। একজন বলছে সত্যিই তো রাজ্য সরকারের যায় যে এই সন্দীপ ঘোষকে কেন প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। আবার প্রদীপ তো যথার্থ এই প্রশ্ন তুলেছে যে সিবিআইয়ের তদন্তের কি হলো, কোথায় সিবিআইয়ের তদন্তকারীরা ঘুমোতে চলে গেল। সুতরাং এই প্রশ্ন একেবারে দুজনে দুটো হাফ ট্রুথ একসঙ্গে জুড়লে আসল সত্যিটা আপনারা পাবেন। চেষ্টা করলাম যে শেষ পর্যন্ত রাজনীতির নেতারা কিন্তু এদেরকে ব্যবহার করে, অর্থাৎ ভিকটিম কার্ডকে খেলে এবং নির্বাচনে জয়ী হয়। শেষ পর্যন্ত পশ্চিমবাংলার উদাহরণ নাগরিক সমাজের
আন্দোলনগুলো রাজনৈতিকভাবে গ্রাস করা হয়েছে, শেষ হয়ে তারপরে যায়। তাদের ন্যায় বিচার কি হয়েছে? আজকে 28টা কমিটি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আসার পরে তৈরি করেছিল, সাইবাড়ি থেকে শুরু করে একটার পর একটা বিজন সেতুকে একটা কমিটি রিপোর্ট প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাহলে সাধারণভাবে ন্যায় বিচার কি রাজনৈতিক সমাজও দিতে পেরেছে? স্যার একটা জিনিস আমি এখানে বলি যে অভয়ার আন্দোলনে একটা জিনিস সুমনদা ঠিক বলেছেন যে আমাদেরকে গো ব্যাক স্লোগান অনেকবার দেওয়া হয়েছে, সেই গো ব্যাক স্লোগানগুলো কারা দিয়েছে? মূলত বামপন্থীরা এবং নকশালরা। তাহলে তারা ওই আন্দোলনটাকে হাইজ্যাক করে সেটাকে মিসগাইড করেছে, এটাও তো বলা যায়। হ্যাঁ, তারাও কিন্তু তাদের রাজনৈতিক ফায়দার জন্যই সেটা আমি করছিল। যদি তর্কের খাতিরে তোমার এই যুক্তিটা ধরি, কয়েনের উল্টো পিঠটা হচ্ছে তোমরা আন্দোলনে ঢুকতে পারোনি, তোমরা ব্যর্থ হয়েছো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার অভ্রত থেকে এইখানে কিন্তু সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সেই দিনের অ্যাপ্রোচ অত্যন্ত গণতন্ত্রসম্মত লেগেছিল, যে অভিজিৎ গাঙ্গুলিকে যখন লালবাজারে ওই সারা রাত ডাক্তারবাবুরা রাস্তায় বসে আছেন, জুনিয়র ডাক্তাররা গো ব্যাক স্লোগান শুনলেন, বেরিয়ে ওই রকম দাপুটে একজন জজ সাহেব তিনি রাস্তার উল্টো পারে দাঁড়িয়ে বললেন যে আমায় গো ব্যাক বলেছে, আমাকে এবং ওদের গো ব্যাক বলার এবং আমায় ঢুকতে না দেওয়ার এটাও গণতান্ত্রিক অধিকার আছে এবং এটাও গণতন্ত্রসম্মত। বিশ্বাস করুন, রাজনীতিবিদ হিসেবে আমার ভালো লেগেছিল যে অন্তত কেউ মানছেন যে গো ব্যাক স্লোগানের ডাক, গো ব্যাক স্লোগানের ধ্বনি তাকে উদ্দেশ্য করে উঠেছে এবং সেটা গণতন্ত্রসম্মত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।